আসসালামু আলাইকুম গাইজ। হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা গাইজ? তোমরা সবাই কেমন আছো গাইজ? তো বর্তমানে কি চলছে? গাইজের ট্রেন্ড চলছে। তো আমরা কি সেই ট্রেন্ডে গা ভাসাবো? অবশ্যই না, আমাদের সামনে পরীক্ষা, আমাদের এই ট্রেন্ডে গা ভাসানোর সময় নেই। তো আমরা এর আগে গতির 2টা লেকচার কমপ্লিট করছি, আজকে আমাদের গতির শেষ লেকচার। আজকে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও যে সূত্রগুলো দিয়েছিল সেই সূত্রগুলো দেখবো। আর সেই সাথে একটা বস্তুকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রগুলো ইউজ করে ম্যাথ ক্যালকুলেশন করতে হয়, এবং নিচ থেকে একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোন সূত্রগুলো ব্যবহার করে আমাদের ম্যাথ সমাধান করতে হয়, এবং স্পেশালি একটা বস্তুকে একটা নির্দিষ্ট স্থল থেকে যদি আরো উপরে নিক্ষেপ করা হয়, মনে করো একটা বস্তুকে আমরা একটা বাসার ছাদ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে সেই সকল ক্ষেত্রে আমাদের কোন সূত্রগুলো ইউজ করা হয়, এবং এই সূত্রগুলো ইউজ করে কিভাবে আমরা ওই বস্তুর বেগ, শেষ বেগ, সর্বোচ্চ উচ্চতা, একটা নির্দিষ্ট সময় পর উচ্চতা, একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট উচ্চতায় উঠতে সময়, এগুলো ক্যালকুলেশন করব। আর এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথ দেখবো, যাতে আমাদের সূত্রগুলো আমাদের মনে থাকে, এবং এই সূত্র ইউজ করে আমরা কিভাবে ম্যাথ সলভ করব সেইগুলো আমরা বুঝতে পারি। তো দেখো, গ্যালিলিও আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও যে সূত্রগুলো দিয়েছিল তার প্রথম সূত্রে বলা হচ্ছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ বিষয়টা আমরা বোঝাই, আমরা একটা কলম নিই, এই একটা কলম আর একটা মার্কার। তো আমাদের গ্যালিলিওর মতে যদি এই কলম আর মার্কারকে আমি একই সাথে ছেড়ে দিই, মানে একই সাথে মনে করো আমি ফেলে দিলাম, যদি আশেপাশে কোনো বাধা না কাজ করে, অর্থাৎ এই কলম আর মার্কারের উপর যদি কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ না করে বা বল প্রযুক্ত না হয়, তাহলে এই কলম আর মার্কারটা একই সময়ে একই সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এই মার্কারটা যদি 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, এই কলমটাও 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করবে। তাহলে দেখো, সেই হিসাবে আমি যদি একটা কাগজ নিই, মনে করো এই কাগজ আর এই কলম, আমরা ধরলাম দুইটার ভর প্রায় সমান, তাহলে এক্ষেত্রে কি এমন ঘটবে যে আমি কলম আর কাগজটাকে যদি একসাথে ফেলে দিই, এই দুইটা একই সাথে মাটিতে পড়বে? এটা কিন্তু হবে না। কারণ দেখো, কলমটা আগে পড়বে আর আমাদের এই কাগজটা পরে পড়বে। তো আমরা যদি ছেড়ে দিই, এই যে কলমটা পড়ে গেছে, কাগজটা এখনো পড়ে নাই, এই যে এখন যে পড়লো, তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে দুইটা বস্তু আগে পিছিয়ে পড়ছে, কিন্তু গ্যালিলিও বলছিল দুইটা বস্তু একই সাথে পড়বে। তাহলে আমরা কোন কন্ডিশনটা মিস করছি হচ্ছে বায়ুর বাধাটা। আমাদের চারিপাশে বায়ু রয়েছে, তো বায়ুটা কি করছে, এই কাগজ আর কলম যখন নিচে পড়তে শুরু করছে তখন দুইটার উপরই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, কিন্তু এই কলমের সারফেস এরিয়া কম হওয়ার কারণে এই কলমের উপর প্রযুক্ত বলের মানটা কম ছিল, আর এই কাগজটা দেখো এই যে সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া অনেক বেশি হওয়ার কারণে এই কাগজের উপর ঊর্ধ্বমুখী বলটা বেশি হয়েছে, ফলে কাগজটা ধীরে ধীরে নিচে পড়ছে আর কলমটা দ্রুত নিচে পড়ছে। এখন দেখো, আমরা যদি এই সারফেস এরিয়া মানে বায়ুর বাধাটাকে অতিক্রম করতে চাই, সাপোজ এই খাতা এই কাগজ, এই দুইটাকে যদি আমি আলাদাভাবে ছেড়ি, তাহলে এই খাতাটা আগে পড়বে আর কাগজটা পরে পড়বে। কিন্তু যদি দেখো, আমি যদি এই কাগজটাকে খাতার উপর রেখে দিই, ছেড়ে দিই, তাহলে দেখো কি করবে, ছেড়ে দিলাম, তাহলে দুইটা একই সাথে ভূমিতে পতিত হয়েছে। তাহলে এটা কিসের জন্য হলো? এটা তো হওয়ার কথা ছিল এরকম যে এই কাগজটা পরে পড়বে আর এই খাতাটা আগে পড়বে। আমরা যদি স্বাভাবিকভাবে ছেড়ে দিতাম, দেখো সেমি আগে খাতাটা পড়বে তারপরে কাগজটা পড়বে, খাতা পড়লো, এই যে এখন কাগজটা পড়লো। তাহলে আমরা যখন আলাদাভাবে ছেড়ে দিচ্ছি তখন এই খাতাটা আগে পড়ছে আর কাগজটা পরে পড়ছে, কিন্তু যখন আমি এই কাগজটাকে খাতার উপর রেখে ছেড়ে দিচ্ছি তখন দেখো দুইটা একই সাথে পড়ছে। তো এটা হওয়ার পিছনে কারণ কি? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যখন আমি আলাদা সরছিলাম দুইটার উপর আমাদের আলাদাভাবে বায়ু বল প্রয়োগ করছিল, কিন্তু যখন আমি এই কাগজটাকে এই খাতার উপর রেখেছিলাম তখন এই কাগজের নিচের জায়গাটা বায়ুশূন্য হয়ে গেছে। বায়ুশূন্য হওয়ার পরে এই কাগজের উপর কিন্তু কোনো কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতে পারে নাই, ফলে শুধুমাত্র যে বলটা প্রযুক্ত হয়েছে শুধু খাতার উপর বল প্রযুক্ত হয়েছে, আর এই খাতার উপর যে বলটা প্রযুক্ত হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের এই কাগজের উপর প্রযুক্ত হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুইটার উপরে সমান পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, বা বলতে পারে যে দুইটার ক্ষেত্রে আমাদের একই পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হয়েছে, কারণ যেহেতু কাগজটা খাতার উপর রয়েছিল। তাহলে যেহেতু আমি এই কাগজটা খাতার উপর রাখার ফলে কাগজ আর খাতার মধ্যে একটা বায়ুশূন্য স্থান সৃষ্টি হয়েছে, ফলে এই দুইটা একই সময়ে মাটিতে পড়ছে। তাহলে গ্যালিলিও পরীক্ষাটা আমরা এভাবে বলতে পারি, আমরা যদি একটা রুমকে বায়ুশূন্য করতে পারি বা বায়ুশূন্য করি, বায়ুশূন্য করার পর উপর থেকে যদি দুইটা যে কোনো ঘরের দুটো বস্তুকে ছেড়ে দিই, মনে করো একটা কাগজ ছেড়ে দিলাম আর একটা মনে করো পাথর ছেড়ে দিলাম, তাহলে কি হবে, কাগজটাও যদি 10 সেকেন্ডে মাটিতে পতিত হয় ওই পাথরটাও 10 সেকেন্ডে মাটিতে পতিত হবে। তাহলে বায়ুশূন্য স্থান হলে এরকম কোনো পার্থক্য থাকবে না যে হালকা বস্তু পরে পড়বে আর ভারী বস্তু আগে পড়বে, সেক্ষেত্রে দুইটা বস্তুই
একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথ অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের অ্যাক্সিওম মিনিং। এবার দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। অর্থাৎ একটা বস্তুর বেগটা আমাদের বলছে সময় সমানুপাতিক। সময় যত বেশি হবে, মনে করে এখান থেকে একটা বস্তু ছেড়ে দিলাম, তো যদি 1 সেকেন্ড পরে বেগ মনে করো 2 মিটার পার সেকেন্ড হয়, 2 সেকেন্ড পর দেখেন 4 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ সময় যত বাড়বে বেগের মান তত বাড়বে। এখন দেখো এই যে ভি সমানুপাতিক টি বলা হলো সূত্র থেকে, এখন আমরা জানি সমানুপাতিক চিহ্ন পেতে গেলে কি করা লাগে, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসা লাগে। তাহলে আমরা দেখো ভি ইকুয়াল টু কেটি বলতে পারি, যেখানে কি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আমরা যে কোনো একটা স্থানাঙ্ক ধ্রুবক বিবেচনা করছি। এখন দেখো এই বস্তুটাকে যখন ছেড়ে দেবো তখন 1 সেকেন্ডে তার বেগ যা হবে, 2 সেকেন্ডের বেগ কিন্তু তার একটু বেশি হবে। তার মানে প্রতি সময় আলাদা আলাদা সময় আলাদা আলাদা বেগ হবে। তাহলে আমরা এরকম T1 আর T2 দুইটা সময় বিবেচনা করছি। আমরা ধরে নিয়েছি T1 সময়ে বস্তুর বেগ ছিল V1 আর T2 সময়ে বস্তুর বেগ ছিল V2। এবার দুইটাকে ভাগ করছি, তাহলে ভাগ করলে দেখো কি পাওয়া যায়, বাম পাশে V1 বাই V2 পাওয়া যায় আর ডান পাশে K ইন্টু T1 বাই হচ্ছে K ইন্টু T2 পাওয়া যায়। কে ক্যান্সেল করলে আমাদের ফাইনালি পাওয়া যায় V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। তাহলে এই সূত্রটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে, যে একটা বস্তুকে 5 সেকেন্ড পর ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর তার বস্তুর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে সূত্রটা মনে রাখা লাগবে। এবার দেখো তৃতীয় সূত্রে কি বলা হচ্ছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ 3 নম্বর সূত্রে বলা হচ্ছে, আমি যদি একটা বস্তুকে মানে যেখানে বায়ুর বাধা নেই সেখান থেকে পড়তে দিই, তাহলে একটা বাধাহীন পথে একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে ওই বস্তুটা যে দূরত্বটা বা যে পথ অতিক্রম করবে সেই পথটা সময় বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমাদের এই সমানুপাতিক টি, যে পথ অতিক্রম করবে সেটা অবশ্যই সময়ের কি হবে, বর্গের সমানুপাতিক হবে। তাহলে একইভাবে আমরা ওই সমানুপাতিক চিহ্ন যদি উঠাইতে চাই, তাহলে h ইকুয়াল টু k ইন্টু টি স্কয়ার বলতে পারি, যেখানে k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা ধরলাম যে এই T1 সময়ে আমাদের একটা বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে আর T2 সময়ে অপর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে বা নির্দিষ্ট পথ অতিক্রম করবে। তাহলে T1 সময় H1 পথ বিবেচনা করছি আমরা, আর T2 সময়ে H2 পথ বিবেচনা করছি। তাহলে দেখো দুইটাকে যদি আমরা একটাকে আরেকটা দ্বারা, এটাকে যদি 1 নম্বর ধরি, এটাকে যদি 2 নম্বর ধরি, আর 1 নম্বরকে যদি 2 নম্বর দ্বারা ভাগ করি, তাহলে ইকুয়েশন এটা দাঁড়ায় H1 বাই H2 ইকুয়াল টু T1 স্কয়ার বাই T2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সময়ের সাথে উচ্চতার সম্পর্ক। তাহলে সময়ের সাথে উচ্চতার সম্পর্ক এটা খ নম্বরও দিতে পারে, আবার হচ্ছে আমাদের গয়ে প্রশ্ন থাকতে পারে, আবার আমাদের এমসিকিউ দিতে পারে। তাহলে এই দুইটা সম্পর্ক আমাদের স্পেশালি একটু ভালোভাবে মনে রাখা লাগবে। এরপর দেখো আমরা প্রথম 2 লেকচারে গতির সূত্র নিয়ে আলোচনা করছিলাম। তো এই গতির সূত্রগুলো কে প্রদান করছিল, নিউটন প্রদান করছিল। দেখো এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করছিলাম কোন ক্ষেত্রে, আণবিক বরাবর কোনো বস্তুর গতির ক্ষেত্রে বা আণবিক দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে। তাহলে এই সূত্রগুলো আমার টোটালি ইউজ করা হয়েছে আণবিক বরাবর কোনো বস্তু ক্রিয়াশীল থাকলে সেই ক্ষেত্রে। আর এই সূত্রগুলো আমরা স্পেশালি কোন কন্ডিশনে ইউজ করছিলাম, সমত্বরণের ক্ষেত্রে বা মন্দনের ক্ষেত্রে আমরা সূত্রগুলো ইউজ করছিলাম। আমরা ত্বরণ থাকলে আমরা সূত্রগুলো ইউজ করতাম। এখন দেখো একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দিই, তাহলে বস্তু কি করে, বস্তুর আদি বেগ ছিল 0, কিন্তু আমি যখন ছেড়ে দেবো আস্তে আস্তে কি হবে, বেগ প্রাপ্ত হবে। তাহলে এই যে উপর থেকে ছেড়ে দেওয়ার ফলে আস্তে আস্তে বেগ প্রাপ্ত হলো। বেগ কেন প্রাপ্ত হয়, বেগ প্রাপ্ত হয় এই জন্য যে বস্তুর উপর ত্বরণ কাজ করে। যদি বস্তুর উপর ত্বরণ কাজ করে তাহলে বস্তু কি হয়, বেগ প্রাপ্ত হয়। তাহলে আমাদের এই উপর থেকে যেহেতু বস্তুটা স্থির ছিল আর ধীরে ধীরে যখন নিচে পড়তে থাকছে তখন বস্তুর বেগ যেহেতু বাড়তে থাকছে, তাহলে আমি বলতে পারি এই বস্তুর উপর একটা ত্বরণ কাজ করছে। এই ত্বরণটা কোন ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণের কারণে বস্তু কি হয়, উপর থেকে নিচের দিকে পড়তে থাকে। এই অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষজ ত্বরণটা কেন সৃষ্টি হয় যদি প্রশ্ন করে, আমরা বলবো অভিকর্ষজ বলের কারণে। অভিকর্ষজ বলটা কি ছিল, পৃথিবী অপর যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে নির্দিষ্ট বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে কি অভিকর্ষজ বল। আর অভিকর্ষজ বলটা কার উপর ডিপেন্ড করে, বস্তুর ভরের উপর ডিপেন্ড করে। যে বস্তুর ভর যত বেশি হবে অভিকর্ষজ বলের মান তত বেশি হবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে বস্তুর উপর থেকে নিচের দিকে যখন পড়তে থাকে তখন তার একটা ত্বরণ কাজ করে। কোন ত্বরণ কাজ করে, অভিকর্ষজ ত্বরণ কাজ করে। অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি, অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখন জি এর দিক কোন দিকে, তো দেখো বস্তু যেহেতু উপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে আমাদের যখন আমরা অক্ষ বিবেচনা করি, আমরা ধরলাম এটা আমাদের এক্স প্রাইম অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম অক্ষ। জি কাজ করে কোন দিকে, জি কাজ করে সবসময় নিচের দিকে। তাহলে দেখো জি যদি নিচের দিকে কাজ করে আমরা বলতে পারি জি হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কাজ করছে। তাহলে আমরা যদি বলি যে জি এর ডিরেকশন কোন দিকে, আমরা বলবো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এখন দেখো আমরা ম্যাথ করার সময় যখন সূত্রগুলো ইউজ করবো, যে আমাদের এই যে সূত্রগুলোর কথা বললাম, এই সূত্রগুলো যখন ইউজ করবো, তো সেই ক্ষেত্রে আমরা জি এর এক সময় আমরা জি এর মান ধনাত্মক ধরবো, এক সময় ঋণাত্মক ধরবো। তো যদি বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে,
তাহলে সেই কন্ডিশনে আমরা জি এর মান ধরবো ধনাত্মক। তাহলে আমরা কি বললাম যে একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে সেক্ষেত্রে জি এর মান ধরবো কি পজিটিভ, আর যদি নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে স্ক্রু দিই তাহলে সেক্ষেত্রে জি এর মান কি নিব নেগেটিভ নিব। তাহলে কি ভুলবা, কি বলছি, উপর থেকে বস্তু নিচের দিকে পড়লে জি হবে কি পজিটিভ, আর নিচ থেকে উপরের দিকে সরে দিলে বস্তু জি এর মান কি হবে নেগেটিভ ধরবো আমরা। তা দেখো যে যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি হিসাব করছি যে বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, উপর থেকে নিচের দিকে পড়লে দেখো আমার জি এর মান কি আছে পজিটিভ আছে, কিন্তু যখন নিচ থেকে উপর দিকে সরে দিচ্ছি তখন জি এর আগে আমরা কি ইউজ করছি নেগেটিভ ইউজ করছি। তাহলে উপর থেকে নিচের দিকে পড়লে জি এর মান পজিটিভ, আর নিচ থেকে উপরের দিকে পড়লে জি এর মান নেগেটিভ। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই যে 3 নম্বরে একটা যে কন্ডিশন দিয়ে রাখছে যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কি হবে। তো এই সূত্রের ম্যাথ আমাদের একটু কম আসে, বাট যেহেতু তোমাদের এই 24-এর তোমাদের যে 18 যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের শেষ সময়, সুতরাং এখান থেকেও প্রশ্ন সেট করতে পারে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা এই টপিকসগুলো দেখবো। তো যদি একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, অর্থাৎ মনে করো একটা বস্তুকে আমি ছাদের উপর থেকে একটা বাড়ির ছাদের উপর উঠলাম, উঠে মনে করো উপরের দিকে ছুড়ে দিলাম, তা ছুড়ে দিলে আমাদের যে সূত্রগুলো ইউজ হবে সেই সূত্রগুলো হচ্ছে এটা, এই সূত্রগুলো আর কি। তাহলে এখানে সূত্র কি v=-u + gt। তাহলে ভিটা কি শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর টি হচ্ছে সময়। এক্ষেত্রে দেখো v² আমাদের u² - u² + 2gh, অর্থাৎ শেষ বেগ স্কোয়ার আদি বেগ স্কোয়ার প্লাস 2 ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু অতিক্রান্ত পথ বা বলতে পারো উচ্চতা। আর এখানে এইচ অতিক্রান্ত পথ বা উচ্চতা যাই বলো না কেন সমান সমান কি -ut + ½ g²। তাহলে এই কনসেপ্টগুলো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এই সূত্রগুলো স্পেশালি মনে রাখো যে আমরা কোন ক্ষেত্রে কোন সূত্র ইউজ করছি। উপর থেকে নিচের দিকে পড়লে আমাদের সূত্রে সবগুলো পজিটিভ, আর নিচ থেকে উপরের দিকে পড়লে জি এর মান নেগেটিভ হবে, বাকি সবগুলো পজিটিভ থাকবে। আর যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আরও উপরের দিকে বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যেখানে ইউ থাকবে সেখানে নেগেটিভ হবে। তাহলে এখন এই সূত্রগুলো উঠাই না। আমাদের প্রথম প্রশ্নে দেওয়া আছে 120 মিটার উঁচু থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো যদি বস্তুটি 5 সেকেন্ড সময়ে 25 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং 42 মিটার পথ অতিক্রম করে, তবে প্রথম প্রশ্নে বলছে 15 সেকেন্ড পর ওই বস্তুর বেগ কত হবে, আর দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে 15 সেকেন্ড পর ওই বস্তুটির অতিক্রান্ত পথ কত। দেখো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়েছে, তো ছেড়ে দিলে বস্তুটা 5 সেকেন্ডে 25 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, আর আমাদের 15 সেকেন্ডের বেগ আমাদের থেকে চাচ্ছে। তাহলে একটা সময় আর একটা বেগ দেওয়া আছে, আর দ্বিতীয় আর একটা সময়ে আমাদের বেগ চাচ্ছে। তাহলে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা উঠাই তাহলে দেখো t1 দিয়ে রাখছে, t1 এর মান কত 5 সেকেন্ড, আর t1 সময়ে বেগ ছিল কত 25 মিটার/সেকেন্ড, আর আমাদের থেকে চাচ্ছে কোন সময়ের বেগ 15 সেকেন্ড সময়ের বেগটা আমাদের থেকে চাচ্ছে, তার মানে আমাদের থেকে v2টা চাচ্ছে। তো আমরা বলছিলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর যে দ্বিতীয় সূত্রটা ছিল সেটা কি ছিল, স্থির একই উচ্চতা থেকে বা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো আমাদের v সমানুপাতিক t ছিল, তো ওখান থেকে আমরা কি সূত্র পাইছিলাম যে v1/v2 আমাদের কি ছিল t1/t2। তো দেখো যেহেতু v2 লাগবে, আমি যদি এটাকে বিপরীত করে দিই তাহলে v2 উপরে যায় আর v1 নিচে চলে আসে, তাহলে এক্ষেত্রে t2টা উপরে যাবে আর t1টা নিচে আসবে। এখন v2-র মান আমাদের লাগবে, তাহলে v2-র মান পাওয়ার জন্য আমরা কি করবো, দুই পাশে v1 দ্বারা গুণ করে দেবো। তাহলে v1 দ্বারা গুণ করলে এপাশে শুধু v2 থাকবে আর এপাশে t2/t1 ইন্টু আমাদের v1 থাকবে। তাহলে দেখো t2-র মান কত, t2-র মান হচ্ছে 15 সেকেন্ড, t1-এর মান ছিল 5 সেকেন্ড, আর বেগের মান দেওয়া ছিল 25 মিটার/সেকেন্ড। তাহলে 3 × 5 = 15, 3 × 25 = 75। তাহলে আমরা v2-র মান পেয়ে গেলাম 75 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটা আমাদের কত নম্বর ছিল, 1-এর a নাম্বার ছিল। এখন দেখো বি নাম্বারে কি বলছে, 15 সেকেন্ড পর ওই বস্তুটির অতিক্রান্ত পথ কত। তাহলে আমরা যদি 1-এর বি সলভ করি তো দেখো ওই সেম প্রশ্ন, জাস্ট এখানে বলা আছে 5 সেকেন্ডে 42 মিটার গেছে, মানে 5 সেকেন্ডে 42 মিটার নামছে নিচে, 15 সেকেন্ডে কতটুকু নামছে এর আমার থেকে চাচ্ছে। তাহলে দ্বিতীয় সূত্র কি ছিল, বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত পথ ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত পথ এর সাথে আমাদের সময়ের সম্পর্ক ছিল কেমন, যে h সমানুপাতিক t²। এখান থেকে আমরা কি পেয়েছিলাম h1/h2 = t1² তো দেখো যেহেতু আমাদের h2 লাগবে, তাহলে আমি যদি এটাকে বিপরীত করে দিই তাহলে h2/h1 = কি আসবে t2/t2²/t1²। আমরা যদি মান বসাই h2-র মান আমাদের থেকে লাগবে, আমাদের থেকে চাইছে h1-এর মান কত দেওয়া ছিল 42 মিটার, তাহলে 42, t2-র মান কত দেওয়া ছিল 15, তাহলে 15 উপরে স্কোয়ার
নিচে হচ্ছে 5 পুরো স্কোয়ার। তাহলে দুই পাশে যদি আমরা 42 দ্বারা গুণ করি, তাহলে 42 দ্বারা গুণ করলে 42 ক্যান্সেল হয়ে যায়, 15 15 225 আর 5 5 25 গুণনে এইচটার মান কত ছিল 42, আমরা 42 দ্বারা দুই পাশে গুণ করছিলাম, সরি এইচ ওয়ানের মান ছিল 42। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে। আমরা যদি ক্যালকুলেশন করি 4 25 100, 8 25 200, 9 25 225, তাহলে 9 গুণন আমাদের আসে হচ্ছে 42, তাহলে 4 9 36 আর 9 দুগুণে 18, তাহলে আমাদের আসে হচ্ছে 378। 4 9 36 360 আর 9 দুগুণে 18 যোগ করলে 378 হয়, তাহলে এত মিটার। তাহলে দেখো আমাদের ওই 15 সেকেন্ড পর বস্তুর কতটুকু নিচে নামবে, 378 মিটার নিচে নামবে। তাহলে আশা করছি আমাদের প্রথম প্রশ্ন বুঝতে পারছো। এখন দ্বিতীয় প্রশ্নে কি বলছে, বাংলাদেশের নাহিদ রানা ঘন্টায় 120 কিলোমিটার/আওয়ার গতিতে বল ছুটতে পারে, সে যদি খাড়া উপরের দিকে বল ছুড়ে বলটি কত উচ্চতায় উঠবে। তাহলে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমে নতুন একজন পেসার আসছে, তার নাম কি, নাহিদ রানা। তো এই নাহিদ রানা, তার বলের স্পিড জেনারেল দেখা গেছে যে সে 145 থেকে 150-এর মধ্যে, তার 6টা যদি ডেলিভারি করে 6টা ডেলিভারির মধ্যে 3-4টা ডেলিভারি 150-এর কাছাকাছি থাকে। তো নতুন আমরা বলতে পারি কি, আমাদের নতুন স্পিড স্টার নাহিদ রানা। তো বলছে যে নাহিদ রানা ঘন্টায় 120 কিলোমিটার/আওয়ার গতিতে, অ্যাকচুয়ালি একটা 20 দেওয়া ভুল হয়েছে, এটা 150 ছিল মনে হয়। তো 120 কিলোমিটার, নাহিদ অ্যাকচুয়ালি 150 কিলোমিটার/আওয়ার গতিতে বল করে, তো আমরা এখানে 120 কেটে দিলাম। যেহেতু নাহিদ রানার নাম ইউজ করছি, তাহলে তার যে একটা কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিটা উল্লেখ করতেই হবে। তাহলে 150 কিলোমিটার/আওয়ার গতিতে বল ছুটতে পারে, সে যদি খাড়া উপরের দিকে বল ছুড়ে বলটি কত উচ্চতায় উঠবে। তো দেখো বিষয়টাকে আগে বুঝি। আমি যদি এই মার্কারটাকে মনে করো আমি উপরের দিকে ছুড়ে দিলাম, এই মার্কারটা কি সারা জীবন ধরে উপরেই উঠবে, নাকি এমন হবে যে মার্কারটা উপরে উঠতে উঠতে একটা নির্দিষ্ট উচ্চতায় যাবে, যার পর আবার নিচের দিকে নামতে শুরু করবে, এটাই তো হবে, ঠিক না? যেমন দেখো আমি যেটাকে ছুড়ে দিলাম, ওই যে উঠলো আবার যে নেমে আসলো, তার মানে যে জায়গায় উঠে আবার নিচের দিকে নেমে গেছে। তার নামলো কিসের জন্য, কারণ এই জায়গায় ওঠার পর তার বেগটা শূন্য হয়ে গেছে, ফলে সে অভিকর্ষে বলের কারণে আবার নিচের দিকে পড়তে শুরু করছে। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগ কি হয়, শূন্য হয়। অর্থাৎ একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেই সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে গেলে আমরা একটা কোয়ান্টিটি বা একটা টার্ম ধরতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার কি হবে, সেই বেগ শূন্য হবে। তাহলে দেখো নাহিদ রানা সম্পর্কে আমাদের কি কি ডাটা দিয়েছিল সেটাকে দেখি। তো সেই ঘন্টায় কত কিলোমিটার/আওয়ার বেগে গতিতে বল করছিল, 150। তাহলে ইউ এর মান দেওয়া ছিল আমাদের 150 কিলোমিটার/আওয়ার। এখন দেখো এটাকে আমাদের আগে এসআই এককে কনভার্ট করতে হবে। আমরা জানি বেগের এসআই একক কি, বেগের এসআই একক হচ্ছে মিটার/সেকেন্ড, কিন্তু আমাদের দেওয়া আছে কি কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ার থেকে আমাদের কিসে আসতে হবে, মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো দেখো আগে কীভাবে কনভার্ট করতে হবে দেখাই দিই, পরে শর্টকাট বলে দিব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 100 কিলোমিটার/আওয়ার, আওয়ার যেহেতু নিচে ছিল। এখন দেখো আমাদের লাগবে মিটার/সেকেন্ড, তাহলে আমরা কী করবো, এই কিলোমিটারকে কাটতে হবে। এখন আমরা কি জানি, 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। তো এটা দিলাম কিসের জন্য, এটা দিলাম এই জন্য যাতে কিলোমিটার আর কিলোমিটার ক্যান্সেল করতে পারি আমরা, কারণ আমাদের লাগবে কি মিটার/সেকেন্ড। এখন দেখো এখানে আওয়ার আছে, কিন্তু আমার লাগবে কি, আমার তো লাগবে সেকেন্ড। তাহলে আমরা কী করবো, আওয়ারটাকে কাটার জন্য আর একটা আওয়ার অ্যাড করবো। এখন 1 আওয়ারে কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড হয়। তাহলে এবার দেখো আমাদের এই আওয়ার ক্যান্সেল হয়, কিলোমিটার ক্যান্সেল হয়, তাহলে উপরে থাকে মিটার আর নিচে থাকে সেকেন্ড, তার মানে আমি এটাকে কি লিখতে পারি, মিটার/সেকেন্ড লিখতে পারি। তাহলে দেখো আমাদের একক কনভার্সন বা ইউনিট কনভার্সনটা হয়ে গেছে। এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে 0 0 কাটা 0 0 কাটা, তাহলে উপরে থাকে 1500 আর নিচে থাকে হচ্ছে আমাদের 36, তাহলে 1500/36। তো আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, আমরা হাতেই ক্যালকুলেশন করে সময় নষ্ট করলাম না। তাহলে যদি 1500-কে 36 দ্বারা ভাগ করা হয়, তাহলে মান কত থাকে, 41.6667, তাহলে 41.6667 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন শর্টকাটে আসি, যে কিলোমিটার/আওয়ার থাকলে আমরা কীভাবে শর্টে মান নির্ণয় করব। তো দেখো আমাদের 150 কী দেওয়া ছিল, কিলোমিটার/আওয়ার দেওয়া ছিল। তো আমরা এটা চাচ্ছি কিসে, মিটার/সেকেন্ডে। তো কিছু জাস্ট সিম্পল একটা 3.6 দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করলে দেখবা যে আমাদের এই সেম অ্যান্সার আসছে। তো দেখো আমরা ভাগ করে দেখি কই আসে। তাহলে আমাদের 150 ভাগ কত, 3.6 ভাগ করলে কত আসে, 41.6667 আসে। তাহলে দেখো আমরা অত বড় ক্যালকুলেশন না করে বা অত মাথা না ঘাটে সিম্পলভাবে জাস্ট 3.6 দ্বারা ভাগ করলেই
আমাদের বেগটা কী আসবে কিলোমিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড চলে আসবে। এখন দেখো বেগ তো পাইলাম, তাহলে নাহিদ কী করছে, নাহিদ এই গতিতে বল ছুটতে পারে, তাহলে ও উপরের দিকেও সেম গতিতে বল ছুটবে। তাহলে উপরের দিকে যদি সেম গতিতে বল ছুড়ে তাহলে আমরা কী বলতে পারি, তার আদি বেগটা হচ্ছে কত, 41.6667। তাহলে এত বেগে সে উপরের দিকে বলটা ছুড়বে। তাহলে এই বলটা কি সারা জীবন উপরে উঠবে? আমরা কি বললাম এই বলটা সারা জীবন উপরে উঠবে না। তো দেখা যাচ্ছে কোনো একটা উচ্চতা ওঠার পর সে বলটার শেষ বেগ শূন্য হয়ে যাবে। তো আমরা ধরলাম যে এই বলটা এখান থেকে উঠতে উঠতে এই পজিশনে যেয়ে তার শেষ বেগটা মনে করে শূন্য হয়ে যাবে। তো শেষ বেগটা কত হবে, 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে দেখো এই যে আমি যদি এটা এ অবস্থান ধরি আর এটা যদি বি অবস্থান ধরি, তাহলে এই এ থেকে এতে তার বেগ ছিল 41 মিটার পার সেকেন্ড, এই বেগটা কমতে কমতে বিতে যে যখন শূন্য হয়েছে, এই শূন্য হইতে হইতে কিন্তু সে একটা নির্দিষ্ট পথ বা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করছে। তাহলে এই উচ্চতাটাই আমাদের থেকে চাচ্ছে যে কত উচ্চতায় বলটা উঠতে পারে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো, দেখো আমাদের ভি আছে, ইউ আছে, আর অভিকর্ষ স্থলন্ত সবসময়ের জন্যই আছে, আর এইচ রয়েছে। তাহলে এগুলোর মধ্যে সম্পর্ক কী কী আছে, তো আমাদের যে সূত্রগুলো ছিল সেগুলো কী কী, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা বলছিলাম যে বস্তু যদি নিচ থেকে উপরে দেয় তাহলে আমাদের সূত্র কী আসে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি আসে। আরেকটা কি ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, আরেকটা কি ছিল এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো দেখো আমাদের এখানে টি নাই, তাহলে আমরা টি যুক্ত দুইটা টার্ম নিব না শুধুমাত্র, তাহলে টি বিহীন থাকছে কোনটা, মাঝেরটা। তাহলে মাঝেরটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি এর মান কত, ভি এর মান 0, ইউ এর মান কত, ইউ এর মান 41.6667, এটার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান আমাদের বের করতে বলছে। তো 0 ইজিক্যাল টু, এখন দেখো এটার উপর স্কোয়ার করতে হবে, তোমরা পরে স্কোয়ার করবে না, আপাতত রেখে দিই, 67 হোল স্কোয়ার, এটাকে গুণ করলে 19.6 আসে ইন্টু এইচ, এটাকে বাম পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ডান পাশে মাইনাস থাকলে বাম পাশে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 19.6 ইন্টু এইচ ইজিক্যাল টু আমরা হবে থাকবে 41.6667, এটার উপর হোল স্কোয়ার। তাহলে ফাইনালি এইচ ইজিক্যাল টু কি, তাহলে এইচ ইজিক্যাল টু আমাদের হবে, তো আমরা এবার স্কোয়ার করে নিব, আচ্ছা স্কোয়ার পরে করবো নি, 41.6667 এর উপর হোল স্কোয়ার, আর নিচে কত আসবে, 19.6 আসবে। তো দেখি আমাদের এটা ক্যালকুলেশন করলে মান কত আসে। তাহলে ক্যালকুলেশন করলে মান আসে হচ্ছে 41.6667, এর উপর হোল স্কোয়ার আর নিচে হচ্ছে 19.6। তাহলে আমাদের মান যেটা আসে সেটা হচ্ছে 88.577। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করানোর সময় ক্যালকুলেশনে ভুল হইতে পারে, 88.577 এত মিটার। তাহলে নাহিদ রানা তার যে গতিতে সে বলটা ছুড়ে, সেই গতিতে যদি বলটাকে উপরের দিকে ছুড়ে তাহলে বলটা কত মিটার যাইতো, 88.577 মিটার যাইত। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। এখন এই ভি এর মান আমরা শূন্য কেন নিয়েছিলাম, কারণ শেষ বেগ শূন্য হয়, বস্তুটা উঠতে উঠতে কোনো এক সময় থেমে যায়, থেমে গেলে ওই বস্তুটা শেষ বেগ শূন্য বিবেচনা করা হয়। আর বাকিটা তো ইজি ক্যালকুলেশন ছিল, বোঝা গেছে আমি ধরছি। আর এই সূত্রগুলো কই থেকে আসলো, এই সূত্রগুলো যে আমরা প্রথমে আলোচনা করলাম যে নিচ থেকে উপরে উঠলে মাইনাস হয়, উপর থেকে নিচে আসলে জি এর মান প্লাস হয়, আর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আরও উপরের দিকে বস্তু ছুড়লে সেক্ষেত্রে ইউ এর মানটা মাইনাস হয়। তাহলে আমাদের গেল হচ্ছে 2, এবার আসছে 3। তো দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা একটু সৃজনশীল টাইপের রেখেছি। তো 3 নম্বর প্রশ্নে কি বলছে, একটি বস্তুকে 120 মিটার উঁচুতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। তার মানে একটা বস্তুকে 120 মিটার উঁচুতে নিয়ে যাওয়া হয়েছে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন বলছে মাটি স্পর্শের মুহূর্তে এই বস্তুর বেগ কত হবে। তো ধরলাম আমাদের মনে করি এটা হচ্ছে গ্রাউন্ড, তো এই গ্রাউন্ড থেকে 120 মিটার উপরে একটা বস্তুকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ধরলাম এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে 120 মিটার। তো 120 মিটার উপরে উচ্চতায় নিয়ে যেয়ে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে মানে কি, ছেড়ে দেওয়ার মুহূর্তে বস্তুর বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। আর এক্ষেত্রে আমাদের যেহেতু উপর থেকে নিচে পড়বে সবসময় কী করবে, জি কাজ করবে। জি এর মান কত জানি আমরা, জি এর মান আমাদের মুখস্থ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। অ্যাকচুয়ালি জি এর মান আমাদের 9.81, জি ইকুয়াল টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করি। তাহলে আমাদের জি আছে, ইউ আছে, আমাদের বলছে মাটি স্পর্শের মুহূর্তে বস্তু বেগ কত হবে। তো দেখো আমাদের শেষ বেগটা মাটি স্পর্শের মুহূর্তে বেগটা চাইছে। মাটি স্পর্শের মুহূর্তে কিন্তু মাটির পড়ে গেলে তো বেগ থেমে যাবে, বলটা তো থেমে যাবে, তখন বেগটা শূন্য হয়ে যাবে, কিন্তু মাটির স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগটা যাচ্ছে। তাহলে আমাদের ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, জি দেওয়া আছে, আর এইচটা দেখো দেওয়া ছিল। তাহলে এগুলোর মধ্যে সম্পর্ক কোনটা,
তাহলে টি বিহীন সম্পর্ক একটাই আছে, সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার প্লাস নিলাম কিসের জন্য? আগের বার তো মাইনাস নিয়েছিলাম। দেখো আগের বার নিচ থেকে শুরু হচ্ছিল, এই জন্য আমরা জি এর মানটা নেগেটিভ নিয়েছিলাম। আর এবার উপর থেকে বস্তুটা পড়ছি, তাহলে উপর থেকে পড়লে জি এর মান আমরা কি বুঝলাম? পজিটিভ হবে। তো ভি এর মান আমাদের জানা নাই, ইউ এর মান 0 ছিল, 0 উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 আর এইচ এর মান কত ছিল? 120 মিটার ছিল। তাহলে এখান থেকে আমাদের আছে 19.6 গুণন হচ্ছে কত? 120। তাহলে আসে হচ্ছে 196 গুণন হচ্ছে 12। 3 সংখ্যার গুণ, সময় নেই, আমরা ক্যালকুলেটর হিসাব করি কারণ এখানে একটা বর্গ রয়েছে। তাহলে আমরা একবার হিসাব করি, 196 গুণন হচ্ছে 12, মান আসে 2352। 2352কে রুট করলে 28.3 আসে। তো দেখো আমরা ভি স্কোয়ার ইজিক্যাল টু পাচ্ছি হচ্ছে এটা। তাহলে ভি ইজিক্যাল টু কত পাবো? রুট এটা পাবো যে 196 গুণন হচ্ছে 12, ক্যালকুলেশন করলে যেটা আসে 2300 সামথিং আসছিল। আর এটা রুট করার পর আমাদের মান আসছে 28 ইন্টু রুট 3, এটা মান আসছে। তো তুমি চাইলে এটার মান বহাই দিতে পারো। তো এটা মান কত আসে? এটা মান আসে হচ্ছে 48.49, তাহলে 48.49 এত মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে ভূমি স্পর্শের ঠিক পূর্ব মুহূর্তে বা ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুর বেগ কত ছিল? 48.49 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এ নাম্বার শেষ। বি নাম্বারে কি বলছে? মাটি স্পর্শ করতে কত সময় লাগবে? এখন বলছে যে উপর থেকে যে বস্তু নিচে পড়লো, পড়তে তো একটা নির্দিষ্ট সময় লাগবে। তো এই সময়টা আমাদের থেকে নির্ণয় করতে চাচ্ছে বা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো আমাদের কোন সূত্র দিব? তাহলে আমি সাপোজ মনে করো যে ইউ ভি আমার জানা নাই, আমি তো ভি ক নম্বরে নির্ণয় মানে এতে নির্ণয় করছি, কিন্তু আমি ধরছি তো আমার মনে করো ভি জানা নাই। আমি এখানে যে ডাটাগুলো দেওয়া আছে অর্থাৎ ইউ, এইচ আর জি, এই ডাটাগুলো দিয়ে আমি সময়টা নির্ণয় করতে আসছি। তাহলে কোন সূত্র দিব? তো দেখো আমাদের একটা সূত্র ছিল কি ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি। দেখো এটা অ্যাপ্লাই করলে কি আমাদের এই টি এর মানটা বের করতে পারে? তো এক্ষেত্রে আমাদের দেখো ভিটা লাগবে, কিন্তু আমরা চাচ্ছি কি ভিটা না ইউজ করে মানটা বের করবো। তাহলে কোনটা ইউজ করবো? দেখো আরেকটা সূত্র ছিল এইচ ইজিক্যাল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখো এই সূত্রটা ইউজ করলে কিন্তু আমাদের ভিটা লাগছে না। তো আমরা যেহেতু 1 নম্বর প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্নে হেল্প নিতে চাচ্ছি না, আমরা এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো ইউজ করতে আসছি। এই ডাটাগুলো কেন ইউজ করতে আসছি? কারণ অনেক সময় তো এটা দেওয়া থাকবে না, ডিরেক্ট এটা নির্ণয় করতে বলবে, তখন কি আমরা আগে বেগ নির্ণয় করবো তারপরে যে আবার এই সময় নির্ণয় করবো? এটা তো করবো না। তাহলে আমরা এই জন্যই এই বেগের সহযোগিতা না নিয়ে আমরা ডিরেক্ট যে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর সাহায্যে আমরা মান নির্ণয় করছি। তাহলে দেখো এইচ এর মান কত দেওয়া ছিল? 120, ইউ এর মান কত ছিল? 0, তার সাথে টি এর মান যাই হোক না কেন 0 হয়ে যাবে, ইন্টু হাফ ইন্টু 9.8 আর টি স্কোয়ারের মান তো আমার জানা নাই। তাহলে 120, দেখো 0-এর সাথে টি গুণ করলে কত হয়? 0, আর 0-এর সাথে কোনো কিছু যোগ করলে এটাই পাওয়া যায়। তাহলে হাফ ইন্টু 9.8, তাহলে 9.8কে হাফ দ্বারা গুণ করলে কত আসে? 4.9 আসে টি স্কোয়ার। সাইড চেঞ্জ করি, তাহলে 4.9 টি স্কোয়ার ইজিক্যাল টু কত? 120। তাহলে টি স্কোয়ার ইজিক্যাল টু কত আসবে? 120/4.9। তাহলে টি ইজিক্যাল টু ফাইনালি কত আসবে? রুট 120/4.9। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর হিসাব করে নিই আমরা, দেখি কত আসে। তো আমার দেওয়া হচ্ছে রুট 120/4.9, ক্যালকুলেশন করলে মান কত আসে? 4.95। তাহলে মান আসছে হচ্ছে 4.95 এত সেকেন্ড। তার মানে ওই 120 মিটার উপর থেকে বস্তুটার পড়তে কত সময় লাগছে? 4.95 সেকেন্ড লাগছে, মানে 5 সেকেন্ডের কাছাকাছি। তাহলে আমাদের বি নাম্বারও কমপ্লিট। এবার আসছে কি সি নাম্বার। 2 সেকেন্ড পর ওই বস্তুটি মাটি হতে কত উচ্চতায় থাকবে? তো আমাদের বলছে 2 সেকেন্ড পর বস্তুটি মাটি হতে কত উচ্চতায় থাকবে। তো আমরা ধরলাম মনে করো বস্তুটা এই জায়গায় ছিল, এই এ পজিশনে ছিল, এখন মনে করো 2 সেকেন্ড পর বস্তুটা বি পজিশনে আসবে, এতটুকু মনে করো নিচে নেমে যাবে। তো আমাকে দেখতে হবে যে 2 সেকেন্ডে কতটুকু নামছে সেটা আগে নির্ণয় করতে হবে। তাহলে 2 সেকেন্ডে কতটুকু নামছে এটা কীভাবে নির্ণয় করবো? কোন সূত্র দিয়ে নির্ণয় করবো? দেখো এই সূত্রে আমি ইউজ করতে পারি এইচ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ এর মান আমাদের বের করতে হবে, আদিবেগ 0 ছিল, তাহলে এটা 0 হয়ে যাবে। হাফ ইন্টু জি এর মান হচ্ছে আমাদের 9.8 আর টি এর মান কত? 2 সেকেন্ডে বলছে, তাহলে 2 এর উপর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এখানে থাকবে 4.9 আর 4.9কে 2 দ্বারা গুণ করলে 9.8 এসে মানে 19.6 আসবে যদি আমি ভুল না করি। তাহলে দেখো 2 সেকেন্ড পর বস্তুটা 19.6 মিটার নিচে নেমে আসবে। তাহলে এখন আমাদের প্রশ্ন করছে ঠিকঠাক করছে তো 9.8 গুণ হচ্ছে 2
19.6, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রশ্ন করছিল কি 2 সেকেন্ড পর মাটি হতে কত উচ্চতায় থাকবে। দেখো আমরা যে উচ্চতাটা নির্ণয় করছি সেটা কিন্তু এই এ উচ্চতা, এ থেকে বি এর উচ্চতা, কিন্তু আমাদের বলছে মাটি থেকে কত উচ্চতায় আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে মাটি থেকে উচ্চতাটা কীভাবে নির্ণয় করবো? তো দেখো আমরা মাটি থেকে উচ্চতা কীভাবে নির্ণয় করবো, এই সম্পূর্ণ উচ্চতা থেকে। এই সম্পূর্ণ উচ্চতা থেকে আমরা এখানকার মান কত পাইছিলাম, এটার মান পাইছিলাম 19.6 মিটার। তাহলে এই সম্পূর্ণ উচ্চতা অর্থাৎ 120 মিটার থেকে যদি 19.6 বাদ দিয়ে দিই, তাহলে এইচের মান ছিল আমাদের কত, 120 মিটার। তাহলে 120 মিটার থেকে যদি আমি 19.6 বাদ দিই, তাহলে দেখো এই নিচের উচ্চতাটা পাওয়া যায়, মানে ভূমিতে কত উচ্চতা আছে সেটা পাওয়া যায়। তাহলে আমরা দিলাম এইচ প্রাইম ইজিক্যাল টু কত হবে, 120 মাইনাস 19.6, তার মানে আসবে কত, 100.4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আগের প্রশ্নটা ঠিকঠাক করছিলাম তো, ক্যালকুলেশন একটু চেক করে দাঁড়াও, এটাতে এত কম আসলো কিসের জন্য। তাহলে এইচের মান ছিল হচ্ছে 120, ভাগ হচ্ছে ওই পাশ থেকে আসবে 4.9, যেটা ভাগ হবে সেটা রুট করে দিলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসছে হচ্ছে 4.94, ঠিকই তো আছে। আচ্ছা তাহলে ঠিকই আছে আমাদের। তাহলে আমাদের এই 3 সিও কমপ্লিট। তো দেখো এখানে কোনো ঝামেলা ছিল না, জাস্ট এখানে একটু ছোট্ট টেকনিক ছিল যে আমাদের ভূমি থেকে কত উচ্চতায় চাইছে, আমরা যে উচ্চতাটা চাইছি সেটা হচ্ছে কি ও সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে নামছে। যেহেতু আমার ভূমি থেকে যাচ্ছিল তাহলে সর্বোচ্চ সম্পূর্ণ থেকে উপরেরটা বেগ করছি, নিচেরটা পেয়ে গেছি। ওকে, এরপর আসি 4 নম্বরে। 4 নম্বর কি বলছে, ম্যাথ পড়ো। রহিম একটি ক্রিকেট বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। রহিম হতে 24 মিটার দূরে করিম অবস্থান করছে। উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তাহলে আমাদের আগে উদ্দীপকটা কি বলছে সেটা একটু দেখি। তো মনে করো সাপোজ এ হচ্ছে রহিম। এখন রহিম কি করছে, একটা ক্রিকেট বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। তাহলে এই বলটা কি হবে, এই বলটা মনে করো উঠতে থাকবে। তাহলে বলটা মনে করো উঠতে থাকবে, উঠতে থাকবে, একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর তার বেগটা শূন্য হয়ে যাবে, তারপর আবার কি হবে, আবার নিচে থেকে পড়তে থাকবে। এই তো কাহিনী ঘটবে, ঠিক না? তাহলে এই 49 মিটার পার সেকেন্ড বেগটা কি, এটা হচ্ছে রহিম প্রথমে যে বেগটা দিয়ে বলটাকে উপর দিকে ছুড়ে দিয়েছে সেই বেগ। এখন বলছে রহিম থেকে রহিম হতে 24 মিটার দূরে করিমের অবস্থান। তাহলে এই রহিম হতে মনে করো 24 মিটার দূরে রহিমের মনে করো আরেকজন ফ্রেন্ড, আমরা ধরলাম তার নাম হচ্ছে করিম। তো করিম মনে করো অবস্থান করছে বা দাঁড়িয়ে আছে। তাহলে রহিম থেকে করিমের দূরত্ব কত, রহিম থেকে করিমের দূরত্ব 24 মিটার। তো আমাদের প্রথম প্রশ্ন বলছে উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো দেখো এই ম্যাথটা এখন তোমরাই পারবা, ওই যে নাহিদের ম্যাথের মতো, যে একটা বস্তুকে আমাদের 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো আমরা কি বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত হয়, সর্বোচ্চ উচ্চতা মানে সেই বেগের মান 0 হয়। আর এটা তো আদি বেগ দিয়ে রাখছে আমাদের। আর জি তো সবসময় নিচে থেকে কাজ করছে, জির মান কত, জির মান 9.8 মিটার সেকেন্ড পার সেকেন্ড। আমাদের উচ্চতা আসছে। তো দেখো আমাদের এই চারটা আমাদের সম্পর্ক কোন সূত্রে ছিল, ওই যে ওইটা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার, উপর থেকে নিচে পড়ছে, নিচ থেকে উপর উঠছে, নিচ থেকে উপর উঠলে কি হয়, মাইনাস হয়। তাহলে 2gh, ভি এর মান 0, ই এর মান 49, এরপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ। তো দেখো ওই এই ডান পাশেটা আমি যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে হয় 2 ইন্টু 9.8 ইন্টু এইচ আর 49-এর পুরো স্কোয়ার। এখন দেখো এখান থেকে আমাদের 9.8কে 2 দ্বারা গুণ করলে আসে 19.6 ইন্টু হচ্ছে এইচ সমান সমান 49-এর পুরো স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা পাই এইচ ইজিক্যাল টু এই 19.6 দ্বারা দুই পাশে ভাগ করে দিলে তাহলে 49 স্কোয়ার বাই 19.6। তো আমরা ক্যালকুলেটার হিসাব করে নিই, কত ছিল 49-এর পুরো স্কোয়ার, 49 স্কোয়ার বাই নিচে 19.6, তাহলে মান যেটা আসছে 122.5, 122.5 মিটার। তাহলে ওই বস্তুটা 122.5 মিটার উপরে উঠবে। ক্যালকুলেশনে কেমন কনফিউশন লাগছে, বাট ঠিক আছে মনে হচ্ছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ডান। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তো দেখো ওই সেম প্রশ্ন, নিচ থেকে উপরের দিকে ছুড়ে দিয়েছে বস্তুটা, আমাদের বস্তু কত সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তো দেখো একটা বস্তুকে যখন আমি 49 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিয়েছি, তখন এই বস্তুটা উঠবে, উঠে মনে করো তার উঠতে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে তার বেগটা 0 হয়ে যাবে। তাহলে আদি বেগ 0। এখন আমাদের বলছে যে এই ক্ষেত্রে যে 49 মিটার পার সেকেন্ড বেগ ছিল, এই বেগ থেকে মনে করো যে 0 বেগ প্রাপ্ত হইল। 0 বেগ যেখানে প্রাপ্ত হবে সেখানে তো সর্বোচ্চ উচ্চতা, ঠিক না?
শূন্য বেগ প্রাপ্ত হলে তো বস্তুর নিচের দিকে নামতে থাকবে। তার মানে আমি বলতে পারি এই যে এ থেকে যাত্রা শুরু করে আর যে বিন্দুতে যে তার বেগটি শূন্য হবে ওইটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু। তাহলে বলতে সর্বোচ্চ বিন্দুতে উঠতে বা সর্বোচ্চ উচ্চতে উঠতে তার কত সময় লাগবে। আর জি কোন দিকে কাজ করে, জি এর মান 9.8 সবসময় নিচের দিকে কাজ করে। আর আমাদের থেকে টি আসছে, দেখো টি বের করা যাবে না? অবশ্যই যাবে, কারণ আমরা কি জানি ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি। মাইনাস কেন দিলাম? বস্তু নিচ থেকে উপরে উঠছে। ভি এর মান 0, টি এর মান 49, জি এর মান 9.8 আর টি এর মান আমাদের থেকে বের করতে বলছে। তাহলে এটা পাশে বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলে যোগ হয়ে যাবে। তাহলে 9.8 ইন্টু টি ইজিক্যাল টু 49। তাহলে দেখো টি ইজিক্যাল টু কত আসে? 49 বাই আছে 9.8। তাহলে 5 নাম 45 আর 5 আসে 40। তাহলে আমাদের 5 আসে। টি এর মান হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড। এখন যদি বলতো যে এই বস্তুটি 49 মিটার পার সেকেন্ড থেকে ছুড়ে দিলাম, তো বলা লাগবে না, আমাদের ঘ নাম্বার 3 নাম্বার যে প্রশ্নটা বলছে 24 মিটার দূরে থাকা করিম বল থেকে ক্যাচ নিতে পারবে কিনা। তো এখান থেকে সলভ করতে গেলে আমাদের মনে করো যেটা বলতে চাচ্ছিলাম সেটা চলে আসবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছিলাম এরকম যে বস্তুটাকে যে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, তো বস্তুটার মনে করো উঠতে উঠতে আবার নিচে দিকে কিছুক্ষণ পর তো নিচে দিকে নামতে শুরু করবে। তাহলে যে উঠা আর নামাতে কত সময় লাগবে? তো আমরা দেখলাম যে উঠতে কত সময় লাগছে? 5 সেকেন্ড। তো আমরা জানি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে উঠতে যত সেকেন্ড লাগে নামতেও তত সেকেন্ড লাগে। তাহলে উঠতে আমাদের কত সময় লাগছে? 5 সেকেন্ড। তাহলে নামতেও কত সেকেন্ড লাগবে? আরও 5 সেকেন্ড লাগবে। তাহলে উঠতে 5 সেকেন্ড, নামতে 5 সেকেন্ড, মোট কত সেকেন্ড? মোট হচ্ছে 10 সেকেন্ড। তো এই যে মনে করো একটা বস্তুকে নিচ থেকে নিক্ষেপ করা হলে বস্তুটা কতক্ষণ বায়ুতে থাকবে, বা যদি বলে যে বস্তুটার বিচরণকাল কত হবে, তো বিচরণকাল টি ইজিক্যাল টু 2t। যেখানে এই টিটা কি স্মল টি এর পরিচয় হচ্ছে বস্তুটা নিচ থেকে সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময়টা লাগে সেই সময়। আর ক্যাপিটালটা কি ওই সর্বোচ্চ নিচ থেকে সর্বোচ্চ উঠে আবার ওই নিচের বিন্দুতে পৌঁছাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে বিচরণকাল, বা বলতে পারে মনে করো হচ্ছে ভাসমান কাল, যে কতক্ষণ ভাসমান থাকবে। তাহলে 2 ইন্টু দেখো আমরা টি এর মান কি পাইছি? 5 পাইছি। তাহলে আমরা ফার্স্টে 3 নম্বর সমাধান করতে গেলে আগে টি নির্ণয় করবো, তারপর 2t নির্ণয় করবো। তাহলে 2t নির্ণয় করলে আমাদের কত আসে? 10 সেকেন্ড। তার মানে বোঝা যাচ্ছে যে বস্তুটা 10 সেকেন্ড বায়ুতে ভাসতে থাকে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সলিউশন। কিন্তু তাহলে বস্তুটা কি হবে? 5 সেকেন্ডের উপরে উঠে আর 5 সেকেন্ড নিচে নামে, তাহলে টোটাল কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড বস্তুটা কি হচ্ছে? মাটির উপরে থাকছে। এখন দেখো এই যে 10 সেকেন্ড বস্তুটা মনে করো বলটা নিচ থেকে উপরে যে আবার নিচে ফিরে আসতে 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই করিম, এটা কি ছিল? করিম, হ্যাঁ করিম। এই করিম যদি মনে করো যে করিম যদি মনে করো রহিমের এই ছুরি দেওয়া বলটাকে ক্যাচ নিতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই এই 24 মিটার দূরত্বটা তার 10 সেকেন্ডের আগে পৌঁছে করতে হবে, পার দিতে হবে। তো আমাদের দেখো বলছে যে 24 মিটার দূরে থাকা করিম বলটিকে ক্যাচ নিতে পারবে কিনা। তাহলে আমাদের থেকে জিজ্ঞাসছে, আর পরিমাণে কোনো বেগও দেওয়া নাই। তাহলে আমরা কি বলবো? যে যদি 10 সেকেন্ডের আগে করিম এই রহিমের কাছে পৌঁছাইতে পারে তাহলে সে কি করবে? ক্যাচ নিতে পারবে। যদি এরকম হয় মনে করো যে এই বলটা থাকছে বায়ুতে থাকছে 10 সেকেন্ড আর করিম করিম এই তার নিজের জায়গা থেকে রহিমের জায়গায় আসতে সময় লাগছে 15 সেকেন্ড, তাহলে কি হবে? 10 সেকেন্ড বস্তুটা ভাসমান ছিল, 10 সেকেন্ড পর কি হবে? বস্তুটা তো মাটিতে থাকবে। তাহলে মাটিতে থাকলে তোর ক্যাচ হবে না, ঠিক না? তাহলে ক্যাচ নিতে হলে অবশ্যই কি ওই বলটার যে বিচরণকাল 10 সেকেন্ড, সেই 10 সেকেন্ডের আগেই করিমকে এই রহিমের কাছে পৌঁছানো লাগবে। তাহলে আমাদের থেকে যেহেতু বলছে যে পাস আবে মানে ওই ক্যাচ নিতে পারবে কিনা, তাহলে আমরা আগে দেখলাম যে বিচরণকাল কত আসছে? 10 সেকেন্ড। এর মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 24 মিটার। আমাদের যেহেতু বেগ দেওয়া নয়, তাহলে আমরা বেগের মানটা বের করে দিব ওদের। যে আমাদের ধরি করিম রহিমের ছোড়া, রহিম এর নিক্ষেপ করা বা সরে দেওয়া, আচ্ছা বললাম নিক্ষিপ্ত বলটি ক্যাচ নিতে পারবে, ক্যাচ নিতে পারবে যদি ভি বেগে দৌড়াই। তাহলে আমরা বলে দিলাম যে যদি সে ভি বেগে দৌড়ায় তাহলে সে ক্যাচটা নিতে পারবে। এখন ভি এর মান কত? তো ভি এর মান দেখো আমার জানা নাই, তাহলে ভি এর মানটা আমরা বের করবো। তো ভি এর মানটা কীভাবে বের করবো? তো দেখো এই যে 24 মিটার দূরত্ব যদি ক্যাচ নিতে হয় তাকে 10 সেকেন্ডের আগে পৌঁছাইতে লাগবে, ঠিক না? তার মানে আমাদের বলতে পারি যে তার যে অতিক্রান্ত দূরত্বটা, তার মানে এর সূত্র কি জানি? এস ইকাল টু ভিটি। তাহলে টি ইকাল টু কী হবে? এস বাই ভি। তাহলে আমি বলতে পারি এটা যদি ওই করিমের
নিজের জায়গা থেকে রহিমের জায়গায় পৌঁছানোর সময় হয়, তাহলে এই সময়টা অবশ্যই লেস দেন 10 হবে, লেস দেন অর ইকুয়াল 10, ঠিক না? তো লেস দেন অর ইকুয়াল 10 হলেই তো সে ক্যাচটা নিতে পারবে। যদি তার ওই নিজের জায়গা থেকে রহিমের জায়গায় যাতে যদি 10 সেকেন্ডে বেশি সময় লাগে, তাহলে তো বলটা অলরেডি মাটিতে পড়েই গেছে, কারণ বলটা ব্যালেন্স থাকবে 10 সেকেন্ড। যদি সে 10 সেকেন্ডের মধ্যে আসতে পারে তাহলে বলটাকে ক্যাচ নিতে পারবে, আর অন্যথায় পারবে না। এখন দেখো আমাদের জেনারেলি আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই লেস দেন অর ইকুয়াল এই চিহ্ন না রেখে ইকুয়াল ধরে ক্যালকুলেশন করা হয়। তো তুমি যদি এভাবে রেখে দাও তাও সমস্যা নেই, যদি ইকুয়াল ধরে ক্যালকুলেশন করো তাও সমস্যা নেই। তো দেখো টি এর কাছে তাহলে কী বসাবো, এস বাই ভি বসাবো, লেস দেন অর ইকুয়াল 10, এস এর মান কত ছিল 24 বাই ভি, লেখা বলা হয়ে গেল 24 বাই ভি ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু তো না লেস দেন অর ইকুয়াল 10। তাহলে এখন দেখো দুই পাশে আমরা কী করবো, ভি দ্বারা গুণ করে দেবো, তাহলে ভি দ্বারা গুণ করলে কত আসবে 24 ইন্টু 10 ভি। তাহলে এবার দুই পাশে 10 দ্বারা ভাগ করবো, তাহলে 10 দ্বারা ভাগ করলে পাশে 2.4 আসে। তাহলে দেখো এখানে কি এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের রহিমের এই যে করিম যে জায়গায় ছিল সে জায়গায় থেকে যদি সে 2.4 মিটার পার সেকেন্ড এর সমান বেগে বা এর সাথে বেশি বেগে যদি রহিমের দিকে দৌড়ায় যায়, তাহলে সে বলটিকে ধরতে পারবে। কেন ধরতে পারবে, কারণ আমরা আগেই ধরে নিয়েছিলাম যে করিম তার নিজের জায়গা থেকে রহিমের জায়গায় যাতে 10 সেকেন্ডের সমান বা 10 সেকেন্ডের কম সময় লাগবে। তাহলে যে কম সময় ধরে আমরা কি করলাম, এই যে মানটা টি এর মানটা এখানে বসাই দিলাম, রহিম যেহেতু সমবেগে যাবে তাহলে বসাই দিয়ে এখান থেকে আমরা ভি এর মানটা বের করলাম। তাহলে ভি এর মানটা দেখা যাচ্ছে কি 2.4, এর ভি এর মানটা 2.4 এর সমান বা এর সাথে বেশি হওয়া লাগবে। তাহলে যদি করিম যদি 2.4 মিটারের সমান বা এর সাথে বেশি বেগে দৌড়ে রহিমের দিকে যাইতে পারে, তাহলে কি হবে, সে ক্যাচ ধরতে পারবে। তো আমরা ওইটাই বলে দেবো। সবশেষে আমাদের এই দুটো প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে একটি বলকে 120 মিটার উঁচু একটি বিল্ডিং এর ছাদ হতে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রথম প্রশ্ন বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আর দ্বিতীয় প্রশ্ন বলছে বলটি কত সময় পর ভূমিতে পতিত হবে। তো দেখো বিষয়টা কি বলছে আগে আমরা বুঝি। তো আমাদের 120 মিটারের একটা বিল্ডিং ছিল, তো ধরলাম এই বিল্ডিংটার উচ্চতা হচ্ছে 120 মিটার। তো বলা হয়েছে যে এই বিল্ডিং এর ছাদ হতে, তাহলে এই ছাদ থেকে একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আমাদের থেকে চাচ্ছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো দেখো এমনিতেই বস্তুটা 120 মিটার উপরে রয়েছে, তাহলে এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে যখন আমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, তখন এই 10 মিটার পার সেকেন্ড বেগ যেহেতু আগে ছিল, এই বেগটি শূন্য হইতে হইতে এই বস্তুটা কি হবে, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে। তাহলে আমরা ধরলাম যে 10 মিটার পার সেকেন্ড বেগ, এটা শূন্য হইতে হইতে বস্তুটা এই সি বিন্দুতে পৌঁছাবে, সি বিন্দুতে গিয়ে বস্তুটার বেগ কত হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমার দেখতে হবে যে এই এ থেকে সি এর দূরত্বটা কত। তাহলে দেখো এ থেকে সি এর দূরত্ব যদি আমরা নির্ণয় করি, বা এ থেকে সি এর উচ্চতা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা সূত্র দেবো কোনটা, আমাদের শেষ বেগ জানা আছে 0, আদি বেগ 10, আর জি সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, জি এর মান কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা সূত্র ইউজ করবো কোনটা, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচটা, মাইনাস করে ইউজ করলাম কারণ বস্তুটা উপরের দিকে উঠছে। তাহলে দেখো ভি এর মান কত 0, ইউ এর মান কত দেওয়া ছিল 10, 10-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। তাহলে এইটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে বাম পাশে নিয়ে আসলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ ইজিক্যাল টু 10-এর উপর স্কোয়ার করলে 100। তাহলে এখানে থাকে 19.6 ইন্টু এইচ ইজিক্যাল টু 100। তাহলে এখান থেকে দেখো আমাদের এইচ এর মান পাওয়া যায় 100, এপাশে 19.6 গুণ আছে, ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে 19.6। এখন যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি মান কত আসবে, 100 ভাগ 19.6 মান আসে হচ্ছে 5.012, 5.102, সরি আগেরটাই 012 বলা হয়েছিল, 102। তাহলে এটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ এ থেকে সি এর উচ্চতা হচ্ছে 5.102। এখন বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো দেখো ভূমি থেকে ও 120 মিটার উচ্চতা ছিল, তাহলে সর্বোচ্চ উচ্চতা, তাহলে আগে ছিল 120 মিটার উঁচুতে, আর এখন নতুনভাবে উঠছে 5.102 মিটার উঁচুতে। তাহলে টোটাল কত হবে 125.102 এত মিটার উঁচুতে। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার, এর অ্যান্সার, যে বস্তুটা সর্বোচ্চ 125.102 এত মিটার উঁচুতে উঠবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নটা আমরা বলছিলাম যে ওই যে একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরে দিকে নিক্ষেপ করলে যে সূত্রগুলো হয় ওই সূত্রের ব্যবহারটা করা লাগবে। বলছে বলটি কত সময় পর ভূমিতে পতিত হয়েছিল।
আমরা বলটিকে কি করছিলাম, উপর দিকে 10 মিটার/সেকেন্ড বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করছিলাম। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটাকে আরো উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন বলছে যে বলটা মাটিতে পড়তে কত সময় লাগবে। তো দেখো এই বলটা এখানে উঠবে, ওঠার পর আবার কি হবে, এরকম ভাবে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করবে, ঠিক না? তো যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা কি বলছিলাম, সূত্র কোনটা ইউজ করবো? সূত্র ইউজ করবে যে এইগুলো, যে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি, তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2gh, আর এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমার দেখতে হবে যে এক্ষেত্রে কোন সূত্রটা ইউজ হয়। তো দেখো আমার ডাটা দিয়ে আছে কি, ইউ দেওয়া আছে। ইউ বলছে আমাদের উপরের দিকে 10 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের ভি দেওয়া নেই, আর ভি শেষ বেগে আমরা শূন্য বলতে পারবো না, কারণ এক্ষেত্রে আমার বস্তু বলে নাই যে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এরকম কন্ডিশন দেওয়া নাই। আমার জাস্ট বলছে বলটি কত সময় পর ভূমিতে পতিত হবে। আমরা কি করছি, এই বলটাকে 10 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে ইউ এর মান দিয়ে রাখছে আমাদের, জি এর মান দিয়ে রাখছে, জি এর মান তো আমাদের মুখস্থ 9.8 মিটার/সেকেন্ড/2। আর দেখো এই উচ্চতাটা দেওয়া আছে, বস্তুটা ভূমি হতে কতটুকু উপরে রয়েছে, 120 মিটার উপরে রয়েছে। তো এই 120 মিটারটা তার উচ্চতা দেওয়া আছে আমাদের। এই 120 মিটার বস্তুটাকে নিচে নামতে হবে। আর আমাদের থেকে চাচ্ছে কি, আমাদের থেকে চাচ্ছে সময়, যে কত সময় লাগবে। তাহলে দেখো এই চারটার ডাটা বিশিষ্ট সূত্র কোনটা, এই 3 নম্বরটা। তাহলে আমরা 3 নম্বর সূত্রটা যদি ইউজ করি, যে এইচ ইজিক্যাল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ এর মান কত, 120, মাইনাস ইউ এর মান 10, টি এর মান আমাদের জানা নেই, প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এ পাশে মান থাকলে 120, এ পাশে থাকছে মাইনাস 10t, প্লাস দেখো ক্যালকুলেশন করলে 4.9 টি স্কোয়ার আসে। তাহলে আমাদের যেহেতু টি এর পুরো স্কোয়ার আছে, তাহলে আমার দ্বিঘাত সমীকরণ আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা সবগুলোকে এক পাশে নিলাম, তাহলে এ পাশে 0, এটাকে যদি সাজায় লিখি একটু, 4.9 টি স্কোয়ার মাইনাস 10t, আর এই 120 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 120। তো আমরা সাইড চেঞ্জ করে নিলাম, 4.9 টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 120 ইজিক্যাল টু 0। এখন দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসছে। তো দ্বিঘাত সমীকরণ কেমন, যে এ এক্স স্কোয়ার, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমাদের সাধারণ ফর্ম। বি এক্স প্লাস সি ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে এই সমীকরণে আমরা এক্স এর মান কীভাবে বের করি, এক্স এর মান বের করার সূত্র ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো দেখো আমরা যদি এই সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করি, তাহলে এ এর মান আমাদের আসে 4.9, বি ইজিক্যাল টু আসে মাইনাস 10, আর সি ইজিক্যাল টু আসে মাইনাস 120। তাহলে আমরা যদি এখান থেকে টি এর মান বের করতে চাই, তাহলে টি ইজিক্যাল টু লিখতে পারবো, সূত্র ছিল মাইনাস বি। তো দেখো মাইনাস দিলাম, বি এর কাছে কি আছে, মাইনাস 10 রয়েছে, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, তাহলে বি এর কাছ ছিল কত, মাইনাস 10, এর উপর স্কোয়ার মাইনাস 4, এর মান কত, এর মান 4.9, তাহলে 4.9, আর সি এর মান কত, সি এর মান হচ্ছে মাইনাস 120, তাহলে সি এর মান দিলাম মাইনাস 120, আর নিচে কত হবে 2a, এর মান কত ছিল 4.9। তাহলে এটা এখন কি করবো, আমরা ক্যালকুলেটারে সমাধান করব। তাহলে ক্যালকুলেটার যদি হিসাব করি, তাহলে দেখো এখানে আগে ক্লিন ক্যালকুলেশন করে নিই আমরা, মাইনাসে মাইনাসে হয় আছে প্লাস, আর এখানে থাকবে হচ্ছে 100, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে হবে হচ্ছে আমাদের প্লাস। তাহলে থাকবে হচ্ছে 4 ইন্টু 4.9 ইন্টু 120, আর নিচে হচ্ছে 9.8। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেটারে রুটের ভেতরটা হিসাব করি, তাহলে মান কত আসে, রুট 100 প্লাস 4 ইন্টু 4.9 ইন্টু 120। তাহলে আমাদের মান আসে 49.52। তাহলে দেখো মান পাচ্ছে হচ্ছে 49.52, আর সামনে আছে 10, আর তারপরে প্লাস মাইনাস, আর নিচে 9.8। এখন দেখো আমরা যদি মাইনাস মানটা নিই, সময় কিন্তু ঋণাত্মক চলে আসবে, কিন্তু সময় তো ঋণাত্মক হয় না। তাহলে আমরা শুধুমাত্র প্লাস মানটা নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে প্লাস নিলে আমাদের কত আসে, প্লাস নিলে হবে হচ্ছে 59.52, আর নিচে হচ্ছে 9.8। এখন এটা যদি আমরা মান বের করি, তাহলে এটা মান কত আসে, তাহলে 59.52 ভাগ 9.8 মান আসে 6.073। তাহলে 6.073 এত সেকেন্ড। এখানে আমরা ছোট্ট করে বলে দেব যে টি এর মান ঋণাত্মক হইতে পারে না, ঋণাত্মক নয় বলে, ঋণাত্মক নয়।
তাহলে ডি এর মান ঋণাত্মক না হওয়ার কারণে কী করছে আমরা এই মাইনাস মানটাই নেই, কারণ মাইনাস নিলে টি এর মান ঋণাত্মক চলে আসতো। তো দেখো আমাদের সময় চলে আসছে, তাহলে সময় কত হয়েছে 6.073 সেকেন্ড পাইছি। তাহলে বলটি এই 6.073 সেকেন্ড পর এই ভূপৃষ্ঠে পতিত হবে। তাহলে দেখো আমাদের ম্যাথটা ইজি ছিল, জাস্ট সূত্রটা আমাদের ব্যবহারটা বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমরা সূত্রগুলো ইউজ করবো আর কোন ক্ষেত্রে সূত্র ইউজ করবো না। এখন তোমাদের যদি কারো প্রশ্ন থাকে যে আগের প্রশ্নটা এই সূত্র ইউজ করলাম না, তো আগেরটা তো দেখো আমাদের বলছিল যে জায়গায় আছে আমাদের সর্বোচ্চ উচ্চতা চাচ্ছিল, সর্বোচ্চ উচ্চতা মানে কি যে জায়গায় আছে সেখান থেকে আরো কত উপরে উঠবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার নিচে নামার কোনো কন্ডিশন ছিল না, এই জন্য আমরা প্রথম কনসেপ্ট দিয়ে ওটা সলভ করতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে আমার বস্তুটা উঠে আবার কি হচ্ছে, নিচের দিকে নামছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সূত্রটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপর আমাদের আসি 4 নম্বরে। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, 200 মিটার উঁচু থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, একই সময়ে অপর একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে নিচ হতে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে আমরা উদ্দীপক কি বলছে সেটাকে বোঝার চেষ্টা করি, যে একটা বস্তু রয়েছে, এই বস্তুকে 200 মিটার উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। আর নিচ থেকে একটা বস্তুকে কি করা হয়েছে, নিচ থেকে একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে আদি বেগ ছিল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর নিচ থেকে যে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে সেই বস্তুর বেগ আদি বেগ কত ছিল, 100 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে প্রথম প্রশ্ন বলছে উপরের দিক থেকে নিক্ষিপ্ত বস্তু কত সময় পর ভূমিতে পৌঁছাবে। তো এই যে উপর থেকে যে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে সেই বস্তুটা এখানে নিক্ষিপ্ত না, এটা মনে করো ছেড়ে দেওয়া হবে, কারণ নিক্ষিপ্ত মানে বোঝায় বেগ আছে। তো আমরা বললাম উপর থেকে ছেড়ে দেওয়া, উপর থেকে ছেড়ে দেওয়া। আচ্ছা, আর একটা লাইন লিখতে হবে, ছেড়ে দেওয়া বস্তুটি, উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুটি কত সময় পর ভূমিতে পৌঁছাবে। তো দেখো এটা তোমরা সলভ করতে পারবে, যে উপর থেকে নিচে আসবে কত সময় পর নিচে আসবে, কোনটা কী দেওয়া আছে আমাদের, ইউ দেওয়া আছে, আমাদের জি তো সবসময়ের জন্য থাকবে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, আমাদের থেকে সময় চাচ্ছে আর উচ্চতা আমাদের দিয়ে রাখছে, উচ্চতা এস ইজিক্যাল টু কত 200। তাহলে আমরা সূত্র ইউজ করবো কোনটা, এইচ ইজিক্যাল টু উপর থেকে যেহেতু নিচে পড়ছে তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে তোমরা বের করে নিতে পারবে, এটা আমি নির্ণয় করে দিলাম না। খ নম্বর কি বলছে, 100 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি নিক্ষেপ করা হলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। তো দেখো কিছুক্ষণ আগে আমরা ম্যাথ করলাম যে একটা বস্তুর বেগ দিয়ে আছে, বলছে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 আর আদি বেগ দেওয়া আছে আমাদের 100 মিটার পার সেকেন্ড, কত উচ্চতায় উঠবে, তার মানে এই যে মান চাচ্ছে আর আমাদের জি এর মান দিয়ে রাখছে, জি এর মান তো সবসময় জানা আমাদের 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো আমাদের এই সবগুলো ডাটা, 4টা ডাটা জানা আছে, সূত্র কোনটা ইউজ করবে, সূত্র ইউজ করবো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার, যেহেতু নিচ থেকে উপরে উঠছে তাহলে -2gh। তাহলে এই সূত্র ইউজ করলে জাস্ট এখান থেকে আমার কী করতে হবে, এইচ এর মান বের করতে হবে। তো এটাও নির্ণয় করে দিলাম না, এটা পারবা তোমরা। আমরা আছি 3 নম্বরের দিকে, অর্থাৎ সি এর দিকে, যে মাটি ছাড়া বস্তুটি অন্য কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো দেখো একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে নামছে, তখন আমরা ধরলাম যে সাপোজ সে এই বরাবর নিচের দিকে নামবে, আর নিচ থেকে যে বস্তুটা উঠছে সেটা মনে করে আমরা ধরলাম যে এই বরাবর সে উপরে উঠবে। তো আমরা ধরলাম যে এদের যাত্রাপথে কোনো এক সময় এরা পরস্পরের সাথে মনে করো দেখা করতে পারবে। দেখা করতে পারবে মানে কোনো সময় দেখা যাচ্ছে একটা বস্তু অনেক উপর থেকে নিচের দিকে পড়ছে, একটা নিচ থেকে উপর দিকে উঠছে, তাহলে কোনো একটা মিডলে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা ধরলাম যে এরকম একটা পজিশন ধরে নিলাম, যে এই পজিশনে এই নিচ থেকে বস্তুটা, এই নিচের বস্তুটা যখন এই আমরা এদের নাম দিয়ে দিলাম এই পজিশনে উঠে, তখন মনে করো উপর থেকে যে বস্তুটা ছিল সেই বস্তুটাও এই পজিশনেই থাকে। তো আমরা ধরলাম যে উপরে যে বস্তুটা ছিল তার পজিশন হচ্ছে বি, আর নিচে যে বস্তুটা ছিল সেই পজিশন হচ্ছে সি। এখন দেখো যে আমরা এ বি সি ধরছি, তুমি তোমার মতন ধরতে পারো, তুমি চাইলে এভাবে ধরতে পারো যে এইটা আমার এ ছিল, নিচের অবস্থানটা, উপরের অবস্থানটা বি ছিল, আর তারা সি অবস্থানে যে দেখা হোক মানে পরস্পরের সাথে মিলিত হবে। তো এরকম তুমি যে আসছে তাই ধরে নিতে পারো। তো আমরা কি বললাম যে নিচের বস্তুটা এ থেকে যখন সিতে পৌঁছায় তখন উপরের বস্তুটা বি থেকে সিতে পৌঁছায়, অর্থাৎ আমরা সি বিন্দুতে বস্তু দুইটা পরস্পরের সাথে মিলিত হবে এরকম ধরে নিলাম। এখন দেখো দুইটা বস্তু যখন মিলিত হয়েছে তাহলে ভূমি থেকে তার একটা নির্দিষ্ট উচ্চতায় মিলিত হচ্ছে, তো আমরা ধরলাম সেই উচ্চতাটা এক্স। তাহলে টোটাল উচ্চতা দেওয়া ছিল কত, বস্তু ওই উপরের বস্তুটা ছিল 200 মিটার উপরে, আর আমরা ধরছি কি ভূমি হতে x মিটার উচ্চতায় দুইটা বস্তু মিলিত হবে। এখন দেখো এই এ থেকে যখন বস্তুটা সিতে পৌঁছাবে তখন এ থেকে সিতে পৌঁছাতে তার একটা সময় লাগবে, তো আমরা ধরলাম যে এ থেকে সিতে পৌঁছাতে ওই বস্তুটার টি সময় লাগে। এখন দেখো ওই উপরের বস্তুটা যখন বি থেকে সিতে পৌঁছাবে, অর্থাৎ এই যে এই দূরত্বটা অতিক্রম করবে বা এই পথটা অতিক্রম করবে, তাহলে এই ক্ষেত্রে তো ওই উপরের বস্তুটার একটা নির্দিষ্ট সময় লাগবে উপর থেকে এই বি থেকে সিতে আসতে।
তো আমরা সেই সময়টা হচ্ছে টি। এখন দেখো দুই জায়গাতে টি ধরলাম, দুই জায়গায় টি ধরলাম কেন? কারণ দেখো দুইজনের সাথে দেখা হইতে হবে। তাহলে এখন মনে করো এই নিচের বস্তুটা এই সি জায়গায় সি বিন্দুতে পৌঁছাইতে 5 সেকেন্ড সময় লাগে, আর উপরের বস্তুটা ওই সি জায়গায় আসতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে কি তাদের মধ্যে দেখা হবে সি বিন্দুতে? অবশ্যই সি বিন্দুতে দেখা হবে না, হয়তো অন্য কোথাও দেখা হইতে পারে। কারণ ওই সি বিন্দুতে দুইজনকে দেখা হওয়ার শর্ত হচ্ছে দুইটা বস্তুকে ওই একই সময়ে একই বিন্দুতে পৌঁছানো লাগবে। অর্থাৎ যদি 5 সেকেন্ড সময়ে এ বস্তুটি সি বিন্দুতে পৌঁছায়, তাহলে ওই 5 সেকেন্ড সময়ে বি বস্তুটাকে ওই সি বিন্দুতে পৌঁছাইতে হবে। যদি এই কন্ডিশন হয় তাহলে তাদের মধ্যে দেখা হবে। যদি এরকম হয় যে 5 সেকেন্ডে পৌঁছেছে ও 10 সেকেন্ডে, তাহলে দেখা যাবে কি 5 সেকেন্ডে পৌঁছে গিয়ে বসে তো থাকবে না, এর উপর দিয়ে পড়ে চলে যাবে, আর তারপরে এসে সি বিন্দুতে পৌঁছাবে। তাহলে আমরা যেহেতু বলছি যে সি বিন্দুতে মিলিত হবে তারা, তাহলে সি বিন্দুতে মিলিত হতে হলে একটা নির্দিষ্ট সময়ে উপরের বস্তুটাকে নিচে ওই সি বিন্দুতে পৌঁছাতে হবে, আর নিচের বস্তুটাকেও ওই সি বিন্দুতে পৌঁছাতে হবে। এই জন্য আমরা দুই জায়গায় সময় নিয়েছি টি। কিন্তু নিচের বস্তুটাকে এই এক্স উচ্চতা উপরে উঠতে হবে, আর উপরের বস্তুটাকে কতটুকু নামতে হবে? তো দেখো সম্পূর্ণ ছিল এইচ, তাহলে সম্পূর্ণ যদি এইচ হয় আর নিচেরটুকু যদি এক্স হয়, তাহলে উপরেরটুকু কত হবে? উপরেরটুকু হবে এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের নিচের বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটাকে যদি আমরা এই বস্তু বিবেচনা করি, তাহলে নিচের বস্তু বা এই বস্তুর ক্ষেত্রে আমাদের আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইজ ইকুয়াল টু 100 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, আর উচ্চতা আমরা ধরে নিচ্ছি এক্স। আচ্ছা, এইচ এর মান আমরা এক্স ধরি, এইচ ইজ ইকুয়াল টু এক্স, আর সময় আমরা ধরে নিচ্ছি কত? টি ইজ ইকুয়াল টু আমরা টি ধরে নিয়েছি। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বা বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তু জাস্ট আমরা ধরে নিচ্ছি, আমরা জাস্ট উপরের বস্তু বোঝাচ্ছি আর কি। তাহলে বি বস্তুর ক্ষেত্রে আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, জি এর মান তো 9.8। আচ্ছা, এখানেও জি এর মানটা দিয়ে দিই, জি এর মান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর কতটুকু পথ অতিক্রম করছে? এইচ মাইনাস এক্স পথ অতিক্রম করছে। আর সময়ের মান ধরেছিল, সময় টি ইকুয়াল টু, এখানেও টি ধরা রয়েছে। তাহলে আমরা এখানে দেখো এই ডাটাগুলো দিয়ে কোন সূত্র ইউজ করতে পারি? তাহলে আমরা সূত্র ইউজ করতে পারি এইচ ইকুয়াল টু ইউটি, যেহেতু এই বস্তুটা নিচ থেকে উপরে উঠছে, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর এক্ষেত্রে কি? এক্ষেত্রে দেখো উপর থেকে বস্তু নিচে পড়ছে, তাহলে যেহেতু এই চারটা ডাটা রয়েছে, চারটা ডাটা দিয়ে আমরা কোন সূত্র ইউজ করতে পারি? ওই এইচের সূত্রটা ইউজ করতে পারি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস হলো কেন? কারণ বস্তুর উপর থেকে নিচের দিকে পড়ছে। তো দেখো এখানে এইচ এর মান কত ছিল? এক্ষেত্রে এইচ এর মান হচ্ছে এইচ মাইনাস এক্স, আর আদিবেগ কত ছিল? 0। তাহলে আদিবেগ যদি 0 হয়, 0 সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? 0কে যা দ্বারাই গুণ করা হোক না 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের 0 প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে পরের লাইন লিখতে পারি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ওকে, এখন এটাতে আসি। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এক্স, আদিবেগ কত ছিল? 100, সাথে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো দেখো দুই জায়গাতেই হাফ জি টি স্কোয়ার রয়েছে, তাহলে আমি বলতে পারি এটা 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 হতে কী করবো? এই হাফ জিটি স্কোয়ার, এইখানে যে হাফ জিটি স্কোয়ার আছে, এই হাফ জিটি স্কোয়ার পরিবর্তে এই এইচ মাইনাস এক্স বসাই দেবো। তাহলে 1 ও 2 হতে পায়। তো কি পাওয়া যাবে? এক্স মাইনাস এক্স সমান সমান 100t মাইনাস হাফ জিটি স্কোয়ার কাছে কী বসাতে চাইলাম? এইচ মাইনাস এক্স বসাইতে চাইলাম। তো পরের লাইনে কী লেখা যায়? 100t মাইনাস এইচ প্লাস এক্স, আর এ পাশেও এক্স। এখন দেখো এটাকে এই পাশে নিতে চাচ্ছি আমরা। দেখো এই যে ওই পাশ থেকে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল, আর এখানে আগের তো একটা এক্স ছিল, আর এই এক্সটা প্লাস ছিল এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান 100t। তো ফাইনালি আমাদের যেটা থাকবে, তো দেখো আমাদের অ্যান্সার আসছে 2 সেকেন্ড। তার মানে ওই বস্তু দুইটা 2 সেকেন্ড পর এই নিচের বস্তুটা সি বিন্দুতে বসে, আর ওই 2 সেকেন্ড পর ওই বি বস্তুটা সি বিন্দুতে বসে। কিন্তু আমাদের চাইছিল কি মাটি ছাড়া অন্য কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো দেখো আমার টি এর মান আসছে পজিটিভ। তো টি এর মান যেহেতু পজিটিভ আসছে, তাহলে আমরা বলবো কি যে মাটি ছাড়া এই 2 সেকেন্ড পর বস্তুটা পরস্পর মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা মিলিত হবে। এখন যদি বলতো যে আমাদের সাপোজ মনে করে একটা প্রশ্ন এক্সট্রা নিলাম আমরা, যে কত উচ্চতায়, মাটি ছাড়া কত উচ্চতায় বস্তুটা পরস্পর মিলিত হতো, তাহলে আমরা কি করতাম? এই উচ্চতাটা নির্ণয় করতাম, যে ভূমি হতে কত উচ্চতায় আমরা ধরে নিয়েছিলাম এক্স উচ্চতায়, তাহলে এক্স এর মানটা বের করে দিতাম। যেহেতু টি এর মানটা আমাদের জানা আছে, তাহলে আমরা মনে করো যে এই সমীকরণে 1 নং সমীকরণে অথবা চাইলে 2 নং সমীকরণে বসালে বসানো যায়।
এক নম্বর সমীকরণে ধরো টি এর মান বসাই দিলাম আর এক্স এর মান চলে আসতো। তো দেখি আমার ভূমি ছাড়া যদি প্রশ্ন হইতো যে ভূমি ছাড়া কত উচ্চতায়, ভূমি ছাড়া কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, বস্তুদ্বয় মিলিত হবে। তো এটা যদি প্রশ্ন থাকতো আমাদের, তাহলে আমরা সলভ করতাম কীভাবে, ওই এক্স এর মান বের করে দিতাম। এক্স ইজিক্যাল টু 100t মাইনাস কত ছিল হাফ জি টি স্কোয়ার। তো দেখো 100 ইন্টু টি এর মান আমরা কত পাইছি 2 পাইছি, মাইনাস হাফ ইন্টু জি এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু টি এর মান কত 2 এর উপর স্কোয়ার। তাহলে এখানে থাকতো 200, এখানে থাকতো 4.9, আচ্ছা 19.6 আসতো এখানে 19.6, 200 থেকে বাদ দিলে থাকে 20, বাদ দিলে থাকে হচ্ছে 180। তাহলে 180.04 এত মিটার। তাহলে ভূমি হতে 180.04 মিটার উচ্চতায় দুইটা বস্তু মিলিত হতো। আর যদি শুধু প্রশ্ন করতো যে এই প্রশ্নটা থাকতো সি নাম্বার, মাটির ছাড়া অন্য কোথাও মিলিত হবে কিনা, তাহলে আমরা যেহেতু সময়ের মান 2 সেকেন্ড পাইছি, আর এই 2 সেকেন্ড কেন পাইছি, আমরা মিলিত হবে ধরে 2 সেকেন্ড পাইছি। তাহলে যেহেতু আমার সময়ের মানটা পজিটিভ আসছে, সুতরাং আমরা বলতাম যে ভূমি ছাড়া 2 সেকেন্ড পর বস্তুটা মিলিত হবে। তাহলে যদি সি নাম্বার থাকতো অ্যান্সার এটা, আর যদি প্রশ্ন এটা হতো যে ভূমি ছাড়া কোথায় মিলিত হবে, তখন আমাদের ফার্দার এটা নির্ণয় করে দেওয়া লাগতো।